নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। এই জুলাই অগাস্ট মাস বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। 2024-এর জুলাই মাসে থেকে অগাস্টের 5 তারিখ পর্যন্ত কি হয়েছিল বাংলাদেশে আপনারা সবাই জানেন। সেই জন্য ওই অভ্যুত্থানকারীরা বলেন যে জুলাই 36, মানে 1 জুলাই থেকে 5ই অগাস্ট মোট 36 দিন, সেই জন্য তারা বলেন জুলাই 36। যাই হোক, 27শে জুলাই বাংলাদেশের আদালত বলেছিল যে মুক্তিযোদ্ধাদের কোটা 30% থেকে 5% নামবে, কিন্তু তারপরে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। আদালতের রায়ে আন্দোলনকারীদের জয় হয়েছিল, কিন্তু তারপর তারা সেটা হাসিনা সরকারের পতনের লক্ষ্যে আন্দোলনটা চালিয়ে নিয়ে যান। তারপর কি হয়েছিল আপনারা সবাই জানেন। প্রথমে 3রা অগাস্ট 2024 ডাক দেওয়া হয়েছিল যে 6ই অগাস্ট ঢাকা অভিযান হবে। বাংলাদেশের 64 জেলা থেকে মানুষ ঢাকা অভিমুখে লং মার্চ করবে। তারপরে একদিন এগিয়ে সেটা 5ই অগাস্ট করা হয়। ওই সময় সেনাবাহিনী শেখ হাসিনাকে বলেছিল যে বাংলাদেশের সাধারণ মানুষের উপর তারা বল প্রয়োগ করতে পারবেন না। ঢাকার রাস্তায় যে সমস্ত ব্যারিকেড ছিল সেনাবাহিনী সেই ব্যারিকেড সরিয়ে দেয় এবং ছাত্র জনতা অভ্যুত্থানকারীরা তারপর সরাসরি ঢাকায় পৌঁছে যান। হাসিনা পদত্যাগ করেন, দেশ ছাড়েন, গণভবন লুটপাট হয়, সেসব আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই। আবার কি একটা নতুন অভ্যুত্থানের সম্ভাবনা বাংলাদেশে? কারণ 1 জুলাই থেকে জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা বলছেন যে 64 জেলা থেকে পদযাত্রা হবে বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র জারি করার দাবিতে। জুলাই মাস ধরে এই পদযাত্রা হবে বাংলাদেশে। 3রা জুলাই বাংলাদেশের শহীদ মিনারে মহাসমাবেশ হবে, সেখানে তারা জুলাই ঘোষণাপত্র লাগু করার দাবি তুলবেন। জুলাই ঘোষণাপত্র অনেক কিছু আছে, যেমন মুজিববাদী সংবিধানকে বাতিল করে দেওয়া, তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মের বেশি হবে না, প্রথমে গণপরিষদের নির্বাচন করতে হবে, সেই নির্বাচনের পরে সংবিধান তৈরি হয়ে তারপরে সংসদের নির্বাচন, অনেক কিছু আছে। ইউনূস তো অনেক কমিশন করেছেন। একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, একটা ঐক্যমত্য কমিশন। সংবিধান সংস্কার কমিশনের মাথায় আছে বিদেশি নাগরিক আলী রিয়াজ, আবার ঐক্যমত্য কমিশনের মাথায় ইউনূস এবং তার সহকারী বিদেশি নাগরিক আলী রিয়াজ। তারাই জুলাই সনদ প্রকাশ করবেন। সমস্ত দল যদি ঐক্যমত্যে পৌঁছয় তবেই, এবং জুলাই সনদে স্বাক্ষর করলে এটা মেনে নিতে হবে, এবং জুলাই সনদকে সামনে রেখে আগামী দিনে বাংলাদেশ চলবে। তাহলে এই যে অভ্যুত্থানকারী ছাত্রদের কাছে স্টাম্বলিং ব্লক কারা? এক হচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, যিনি বঙ্গভবনে কার্যত বন্দি অবস্থায় আছেন। তিনি কিন্তু বেরোন না বঙ্গভবন ছেড়ে, তার নিরাপত্তার ঝুঁকি আছে। তার নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা কখনোই তাকে বঙ্গভবনের বাইরে বেরোবার কোনো অনুমতি দিচ্ছেন না। কোনো অনুষ্ঠানেও তিনি যোগদান করেন না। সাভারের স্মৃতিসৌধে গিয়েছিলেন আর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন। যদিও ঈদের সময় রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রপতি ভবনেই ঈদের নামাজ পড়েছিলেন এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইমামতি করেছিলেন। তাহলে এই যে ছাত্রদের বক্তব্যকে এবং অন্তর্বর্তী সরকারের অনেকের বক্তব্য, শাহাবুদ্দিন 2023 সালে হাসিনার মনোনীত রাষ্ট্রপতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জিতেছিলেন। এটা হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতীক এই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিজে থেকে ইস্তফা না দিলে তাকে সরাবার কোনো উপায় নেই। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাসিনার আত্মীয়। সেনাপ্রধান বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেনাবাহিনী এই মববাজি বরদাস্ত করবে না। ক্যান্টনমেন্টের 1 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে সমস্ত সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল। সেনাপ্রধান উপদেষ্টা যারা আছেন ইউনূসের, তাদেরকে কার্যত তুলোধনা করেছিলেন, এবং খালিলুর রহমান ওরফে রজার রহমান
ইউনূসের খুব ঘনিষ্ঠ বিদেশি নাগরিক সেনাপ্রধানের সাথে কথা না বলে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেছিলেন ইউনূস। সেনাপ্রধান ক্রুদ্ধ হয়েছিলেন, স্কাউন্ড্রেল পর্যন্ত বলেছিলেন। সেনাপ্রধানকে এখনো বিশ্বাস করে না ছাত্ররা। ইউনূস করেন না, তার অনেক উপদেষ্টা করেন না। আবার সেনাপ্রধানের সঙ্গে প্রধান বিরোধী দল বিএনপির একটা সুসম্পর্ক তৈরি হয়েছে, বিশেষ করে খালেদা জিয়ার সঙ্গে তিনি দেখা করতে গেছিলেন তার দেশ ছাড়ার আগে সস্ত্রীক। খালেদা জিয়া সম্ভবত ওয়াকারকে পছন্দ করেন, কিন্তু এই ছাত্ররা, এই যে জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু মনে করছে তাদের যে এজেন্ডা সেটা রূপায়িত করার ক্ষেত্রে স্টাম্বলিং ব্লক দুজন, একজন হচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আর একজন হচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানকে সরাবার কম চেষ্টা ইউনূস করেননি, কিন্তু ওয়াকার সেনাবাহিনীকে বার্তা দিয়ে বলেছিলেন যে দেশের মাটিকে সেনাবাহিনী বিদেশি বাহিনীর উপস্থিতি বরদাস্ত করবে না, এবং হিউম্যান করিডর দেওয়ার যে সিদ্ধান্ত ইউনূস সরকার নিয়েছিল সেটা তারা হতে দেবে না, এবং সেনাবাহিনী সেনাপ্রধানের পাশেই আছে। এই বার্তাটাও কিন্তু স্পষ্টভাবে ইউনূসকে দেয়া হয়েছিল। এখন জুলাই ঘোষণাপত্র দাবিতে শহীদ মিনারের সমাবেশের আগে কি সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বলবেন যে জরুরি অবস্থা জারি করতে? বাংলাদেশের সংবিধানে আছে যে রাষ্ট্রপতি কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারেন, সবসময় যে তাকে প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হবে বা এরকম কোনো কথা নেই, বা প্রধানমন্ত্রী চাইলেই তিনি জরুরি অবস্থা জারি করতে পারবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি এক্সটার্নাল অ্যাগ্রেশনের থ্রেট থাকে এবং ইন্টারনাল ডিস্টারবেন্সেস এমন পর্যায়ে পৌঁছয় যাতে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হতে পারে, তখন কিন্তু রাষ্ট্রপতি সুও মোটো জরুরি অবস্থা জারি করতে পারেন। এখন সংবিধান বাতিল হলে রাষ্ট্রপতির পদ থাকে না, সেনাপ্রধানকে নিয়োগ করেছিলেন রাষ্ট্রপতি, তাহলে সংবিধান বাতিল হলে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি দুজনের পদই থাকে না। তা সেনাপ্রধান কি এটাকে মেনে নেবেন? তিনি কি ৩রা অগাস্টের আগেই রাষ্ট্রপতিকে দিয়ে একটা বড় পদক্ষেপ নেবেন? এখনো পর্যন্ত নির্বাচনের রোডম্যাপ ঠিক হয়নি। ইউনূস ঈদের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে জুন মাস, তারপরে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠকে তারপরে শোনা গেল ফেব্রুয়ারি মাসে হতে পারে, কিন্তু কোনো রোডম্যাপ এখনো কিন্তু ঘোষণা হয়নি বাংলাদেশের, হবে কিনা কেউ জানে না। ইউনূস আগে নিজের রিহ্যাবিলিটেশনটা সুনিশ্চিত করতে চান। তিনি চান হয় বাংলাদেশের রাষ্ট্রপতি হতে, না হলে গুতরেসের মতো রাষ্ট্রপুঞ্জের পরবর্তী প্রধান হতে। গুতরেস পর্তুগালের বিদেশ মন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী হয়ে ছিলেন, তারপরে কিন্তু রাষ্ট্রপুঞ্জে যান এবং রাষ্ট্রপুঞ্জের মহাসচিব হন। ইউনূস পদলোভী, পদ ছাড়া ও থাকতে পারে না, তাই ও নির্বাচনের দিনক্ষণ তখনই ঘোষণা করবে যখন ওর ভবিষ্যৎটা সুনিশ্চিত হবে, ইদার রাষ্ট্রপতি না হলে ওর যে প্রভু আছে, ওর প্রভুরা ওর কাজে খুশি হয়ে যদি ওকে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব হিসাবে নিয়োগ করে। বর্তমানে যিনি রাষ্ট্র মহাসচিব আছেন তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে। তা ইউনূস যে কোনো একটা চাইছেন, যতক্ষণ না পর্যন্ত নিশ্চয়তা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে না। আর বিএনপি ভোট হলে তারা জিতবে, ক্ষমতায় আসবে, বিএনপি কি ইউনূসকে রাষ্ট্রপতি করবে? আমার মনে হয় করবে না। তাহলে এই ছাত্র জনতা নামক দুর্বৃত্তদের লক্ষ্য কি? ৩রা অগাস্ট ঢাকার শহীদ মিনারে সমাবেশ করা এবং তারপর বঙ্গভবনকে ঘেরাও করা, এমন একটা পরিস্থিতি তৈরি করা যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়, বঙ্গভবনে তারা ভেঙে ঢুকতে চাইতে পারে, ঠিক যেমন তারা গণভবনে ঢুকেছিল। সেনাবাহিনী যদি বল প্রয়োগ করে রক্তপাত হবে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে বলতে পারেন যে আপনি পদত্যাগ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে।
কিন্তু তার আগে সেনাপ্রধান যদি মনে করেন রাষ্ট্রপতিকে দিয়ে জরুরি অবস্থা জারি করে ফেলতে পারে। অগাস্ট মাসে আরো একটা গণ অভ্যুত্থানের সম্ভাবনা বাংলাদেশে তীব্র হচ্ছে, কারণ ছাত্ররা মানে জাতীয় নাগরিক পার্টি, যেটা ইউনূসের পার্টি বা কিংস পার্টি, তারা যে কোনো মূল্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের অপসারণ চান এবং রাষ্ট্রপতির অপসারণ সুনিশ্চিত করতে পারলে সেনাপ্রধানকে অপসারণ করতে সময় লাগবে না, তাহলে তাদের পথের কাঁটা দূর হবে। সেই জন্যই তারা ৩রা অগাস্ট শহীদ মিনারের সমাবেশে বলছেন যে আমরা জুলাই ঘোষণাপত্র লাগু করার ব্যাপারে বদ্ধপরিকর, আন্দোলনের তীব্রতা বাড়বে এবং শোনা যাচ্ছে ওই শহীদ মিনার থেকেই তারা বঙ্গভবন ঘেরাও করবেন, যাতে রাষ্ট্রপতিকে অবরুদ্ধ করে দেওয়া যায়। দেশের সাংবিধানিক প্রধানকে যদি কার্যত গৃহবন্দী করে ফেলা যায়, রাষ্ট্রপতি নিরাপত্তার দায়িত্বে স্পেশাল ফোর্স আছে, সেনাবাহিনী আছে, তিনি সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনী তখন কি বঙ্গভবনকে অবরোধ মুক্ত করতে বলপ্রয়োগ করবে? নাকি সেই পরিস্থিতি যাতে না হয় তার আগেই রাষ্ট্রপতিকে দিয়ে সেনাপ্রধান জরুরি অবস্থা জারি করবে? এই দুটোর মধ্যে একটা হবে। কারণ ইউনূসের সরকার চাপ দিল, রাষ্ট্রপতি চুপচাপ সরে গেলেন, ইস্তফা দিলেন, এটা বোধহয় সম্ভবত হচ্ছে না। এবং সেনাপ্রধান অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করেন না। তিনি জানেন যে রাষ্ট্রপতি একবার সরে যেতে বাধ্য হলে তার পদ অনিশ্চিত হয়ে পড়বে, তাই তিনিও একটা মোক্ষম চাল দেবেন। বৃহৎ প্রতিবেশী হিসাবে আমরা দেখব, পরিস্থিতির উপর নজর রাখবো। যত সিচুয়েশন ভোলাটাইল হবে তত বাংলাদেশে জঙ্গি জিহাদিদের আস্ফালন বাড়বে, ভারত বিরোধী কাজ বাড়বে। ইতিমধ্যে কে একজন নাকি সীমান্তে লং মার্চের ডাক দিয়েছেন। ভারত সরকারের অবস্থান হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আমরা ফেরত দেব তাদের দেশে, তাদের কোনো স্থান নেই। আর ভারতকে বাদ রেখে বাংলাদেশের অস্তিত্ব নেই। আমাদের নজর রাখতে হবে, এই সুযোগে আইএসআই জঙ্গি জিহাদিরা ভারতে নাশকতা করতে পারে। তবে একটা জিনিস, অপারেশন সিন্দুরের পরে আমাদের ডক্ট্রিন, আমাদের দেশে সন্ত্রাসবাদী হামলা হলে যে হামলা করলো বা যারা হামলা করলো তারা, এবং যে দেশের মাটি থেকে হামলার ছকটা তৈরি হয়েছে সেই দেশের বিরুদ্ধেও কিন্তু আমরা সামরিক অভিযান করব। ভারতবর্ষে কোনো জঙ্গি হামলা হলে সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসাবেই বিবেচিত হবে। শুধু ইউনূসের অন্তর্বর্তী সরকার যেন এটা মনে রাখে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.